আগামীকাল থেকে মানে ১৭ই আগস্ট থেকে কানাডায় শুরু হচ্ছে ইয়থ আর্চারি চ্যাম্পিয়নশিপ। মানে বলতে পারেন আর্চারির যুব পর্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে চ্যাম্পিয়নশিপ হয় সেটা। এই চ্যাম্পিয়নশিপে আমাদের ৯ জন আর্চারের অংশ নেওয়ার কথা ছিল, সঙ্গে ২ জন কোচ যাওয়ার কথা ছিল। শেষ পর্যন্ত গতকালকে মাত্র ৩ জন খেলোয়াড় যেতে পারছে, সঙ্গে প্রধান কোচ ফ্রেডরিক যেতে পারছেন। এখন এই ঘটনাটা যেকোনো খেলার ব্যাপারে হলেই আমি দুঃখ প্রকাশ করতাম। যেকোনো একটা খেলায় ইয়ুথ ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ, সেখানে আমাদের ৯ জন খেলোয়াড়কে তারা নিবন্ধন দিছে। মানে তাদের তো যোগ্য মনে করছে বলেই নিবন্ধন দিছে। এরপরও আমরা টিকিটের অভাবে ৬ জন যেতে পারলাম না এবং একজন কোচকেও রেখে যেতে হলো। এটা যেকোনো খেলায়, এটা যদি উশু হতো, আমি কোনো খেলাকে ছোট করতেছি না। যেসব খেলায় আমাদের কোনো অ্যাচিভমেন্ট নাই, সেসব জায়গায় হলেও আমি দুঃখ প্রকাশ করতাম। কিন্তু আর্চারি হচ্ছে এমন একটা জায়গা, আমি সবসময় বলি যে বাংলাদেশে ২ টো স্পোর্টস আছে যাকে আপনি অলিম্পিক পদকের জন্য টার্গেট করতে পারেন। এটা কেন, কি বিস্তারিত এডিটোরিয়ালে বলা একটু কঠিন। আমি কোনো একদিন নিশ্চয়ই বলব যে আসলে আমাদের যে নৃতাত্ত্বিক গঠন তাতে কোনো একটা অন্য স্পোর্টসে আমাদের পক্ষে অলিম্পিক পদক পাওয়া খুব কঠিন, খুব কঠিন। আপনি বাকি স্পোর্টসগুলোর কথা ভাবলেই এটা বুঝতে পারবেন। আর না বুঝতে পারলে বা না মিলাইতে পারলে আমি তো আছি। আমি একসময় বুঝায়া বলব। সেখানে আমাদের আসলে ৩ টে স্পোর্টসে আমাদের ইন্ডিভিজুয়াল গেমসে ৩ টা জায়গায় আমাদের ওয়ার্ল্ড লেভেলে যাওয়া সম্ভব। একদম ওয়ার্ল্ড লেভেলে পদক আনা সম্ভব। অলিম্পিকে গোল্ড পদক আসলেও আমি অবাক হব না। সেই ৩ টা গেম হচ্ছে চেস, আর্চারি এবং শুটিং। তো চেস তো অলিম্পিক ইভেন্ট না। থাকলো আর্চারি আর শুটিং। এই দুটো ইভেন্ট নিয়ে আমি বহুকাল ধরে বলতেছি, বহুকাল ধরে। আমার যতটুকু অ্যাক্সেস আছে, দেখেন লাস্ট ৩ টা গভর্নমেন্টের সময় অ্যাকচুয়ালি তো এর আগে প্রায় ২ দশক একটা গভর্নমেন্ট ছিল। কিন্তু ক্রীড়ামন্ত্রী বারবার চেঞ্জ হয়েছেন। তার আগের গভর্নমেন্ট, এই সময়ে আমার যতটুকু অ্যাক্সেস ছিল, ইভেন এই সরকারেও যতটুকু অ্যাক্সেস আছে, আমি বারবার সর্বোচ্চ জায়গায় গিয়ে চিৎকার করার চেষ্টা করছি। আমার তো সামনে গিয়ে চিৎকার করার মতো অ্যাক্সেস নাই। আমি চিৎকার করে বলার চেষ্টা করছি যে, "আমাদের একটা কনসোর্টিয়ামের মতো করেন। পাবলিক প্রাইভেট পার্টনারশিপ হইতে পারে। যেকোনোভাবে হোক কয়েকটা শিল্পপতিরে এড করেন। করে একটা অলিম্পিক পদকের জন্য একটা ফাউন্ডেশন করেন। একদম বাচ্চাদের নিয়ে সেখান থেকে কাজ হবে বড়দের পর্যন্ত। এদের ভরণ-পোষণ সবকিছু দেখভাল হবে মূলত ২ টা স্পোর্টসকে টার্গেট করে। আর্চারি এবং শুটিং। কারণ এই ২ টা স্পোর্টসে অলরেডি প্রুভেন যে আমরা সর্বোচ্চ স্তরে ফাইট করতে পারবো এবং নৃতাত্ত্বিক কারণেই এটা আমাদের পক্ষে সম্ভব। কারণ ফুটবল খেলতে আপনার যে যত আপনি টেকনিক্যালি ভালো হন, হামজাকে আনেন, অমুক আনেন, তমুক আনেন, ফুটবল দিয়ে আপনি অলিম্পিক পদকের পর্যায়ে যেতে পারবেন না। মানে বিশ্বকাপ পর্যায়ে যাওয়া বা অলিম্পিক পদকের পর্যায়ে যাওয়া এটা আমাদের পক্ষে সম্ভব না। নৃতাত্ত্বিক কারণেই সম্ভব না। আপনি সর্বোচ্চ ফ্যাসিলিটিস এবং সর্বোচ্চ ডেভেলপমেন্ট করলেই সম্ভব না। এটা ফুটবলে গেল। ক্রিকেটেও টেকনিক্যালি সম্ভব না। যদিও ক্রিকেট অলিম্পিকে ঢুকতেছে, টেকনিক্যালি সম্ভব না। ওই যে বললাম আরেকটু বিস্তারিত আরেকদিন বলব। অন্যান্য খেলা তো বুঝেনি যে বক্সিং, রেসলিং এগুলো আমরা শারীরিক যোগ্যতা পেরে উঠব না। ওই সর্বোচ্চ লেভেলে। সেখানে আর্চারি আর শুটিং মূলত শারীরিক দক্ষতার চেয়েও বেশি, অনেক বেশি ফোকাস নির্ভর, মানে ওই কতক্ষণ আপনি ফোকাস করে থাকতে পারেন, কতটা নির্দিষ্ট জায়গায় লাগাতে পারেন, মূলত মেধা নির্ভর খেলা। চেজও তাই। আর্চারি আর শুটিং যেহেতু আপনাকে অপরচুনিটি দিচ্ছে সর্বোচ্চ স্তরে পদক আনার, তাহলে এই অপরচুনিটিটা আমাদের নিতে হবে। দেখেন কেন নিতে হবে? একটা অলিম্পিক পদক একটা জাতির, আমি মনে করি এটা ন্যূনতম প্রাপ্য। আপনি সর্বোচ্চ প্রাইড শো করবেন পৃথিবীর বিভিন্ন জায়গায়। আজকে ২০ কোটি দেশের একটা মানুষ। এই মানুষের প্রায় ৭-৮ কোটি মানুষ খেলা পাগল। খেলা নিয়ে কিছু, এই যে আজকে আমার মতো একটা মানুষ বিভিন্ন জায়গায় বকবক করে মানুষ শোনে। কেন? কারণ হচ্ছে এই দেশের বেশিরভাগ মানুষ খেলা পাগল। খেলা পাগল। সেই দেশে একটা অলিম্পিক পদক নাই। আপনি জানেন আমরা একটা বিচিত্র রেকর্ডের মালিক। সেটা হচ্ছে যে পৃথিবীতে সবচেয়ে জনবহুল দেশ বাংলাদেশ, যাদের কোনো অলিম্পিক পদক নাই। আমাদের চেয়ে বেশি জনবল আছে বা আমাদের কাছাকাছি জনবল আছে এমন কোনো দেশ নাই পৃথিবীতে যার অলিম্পিক পদক নাই। ভাই ৩৩,০০০, ৩৪,০০০, ৩৮,০০০ জনসংখ্যার দেশ সান মারিনো বা লিচেনস্টাইন, ওদেরও অলিম্পিক পদক আছে। এই ২০২০ গেমসে সান মারিনোও অলিম্পিক পদক জিতছে। এখন সেখানে আমরা ২০ কোটি মানুষ নিয়ে একটা অলিম্পিক পদক জিততে পারতেছি না। ওই তালিকাটা দেখলে আপনি দেখবেন কত লজ্জা লাগে যে কারা অলিম্পিক জিতছে, কারা জিতে নাই। একটা ন্যূনতম পদক আমাদের থাকা উচিত। সেই যোগ্যতাও আমাদের ছিল। আসিফ আকবর
আসিফ ভাইয়ের মতো মানুষ, আসিফ ভাই আমাদের শুটিংয়ে কমনওয়েলথে গোল্ড জিতলো, বিন্দ্রারে হারায়, অভিনব বিন্দ্রা ইন্ডিয়ার। পরের বছরই অভিনব বিন্দ্রা অলিম্পিকে গোল্ড জিতলো আর আসিফ ভাই তখন হসপিটালে পুলিশ তাকে মেরে তার শুটিং হাতটা ভেঙে দিছে। এছাড়াও শুটিং এ আমাদের সর্বোচ্চ স্তরে মানে একেবারে অলিম্পিকে পদক আনার মতো স্কোর আসিফ ভাই ছাড়া কেউ ওরকম কাছাকাছি যেতে পারেন নাই। কিন্তু সাবরিনা আপা থেকে শুরু করে এই আজকের দিন পর্যন্ত অনেক সর্বশেষ বাকি অনেকেই এমন পারফর্ম করছে অলিম্পিকের আগে পরে যে তাদের আরেকটু পুশ হলেই মনে হচ্ছিল যে অলিম্পিক পদক চলে আসবে। আর্চারিতেও একই অবস্থা। সেই রোমান থেকে শুরু করে রোমান সানা শেষ পর্যন্ত রাগ করে দেশই ছেড়ে চলে গেল। বা এখনকার সাগর। এরা সবাই অলিম্পিকের খুব কাছাকাছি স্কোর করে। সাগর সম্ভবত দীর্ঘকাল পরে সিদ্দিক ভাইয়ের পরে ২য় মানুষ হিসাবে ২য় অ্যাথলেট হিসাবে বাংলাদেশ থেকে অলিম্পিক বাছাই পর্ব পার হয়ে অলিম্পিক খেলতে গেছে। বাকিরা তো সবাই ইয়েতে যায়, ওয়াইল্ড কার্ড নিয়ে যায়। এই হচ্ছে বাংলাদেশে এরা সর্বোচ্চ স্তরে পারফর্ম করার জন্য রেডি। কিন্তু ওই যে বললাম যে আরেকটু পুশ আমরা কখনো দেই নাই। আসিফ ভাইয়ের ক্ষেত্রে তো তারা পিঠে হসপিটালে রাখছি আমরা। অলিম্পিক পদকের দরকার নেই। বাকিদের ক্ষেত্রে আমরা সর্বোচ্চ পুশটা দিতে পারি নাই। এই সর্বোচ্চ পুশটা কি হঠাৎ দেওয়া যায়? কখনোই হঠাৎ দেওয়া যায় না। এটা হঠাৎ করে বাকি একটা শুটিং এ রৌপ্য নিয়ে আসলো বা সাগর করলো বা রোমান সানা করলো বা এখন যারা ইয়েতে করতেছে, শুটিং এ করতেছে, আর্চারি করতেছে। আমি সবার কথা জানি না, সবার নাম জানি না। কিন্তু আপনি আজকে ঠিক করলেন যে নেক্সট অলিম্পিকে ওরে দিয়ে পদক আনাবো। এটা হবে। খুব বিরল ব্যাপার না হলে হবে না। ও যে স্ট্যান্ডার্ড স্কোর ওটার উপরে ও যেতে পারবে না। এটা ২-৪ বছরের পুশের কাজ না। আপনার মনে হতে পারে যে দাদা তো বলছে আরেকটু পুশ। তাহলে বোধহয় আরেকটু হইলেই হতো। না, হয় না। আরেকটু হইলেই হয় না। ওই আরেকটু পুশ আগামী ৩-৪ বছর সব অ্যাথলেট দিবে। অলিম্পিক পদক জিনিসটাই এরকম। অলিম্পিক পদক জিনিসটাই এরকম যে এখানে আপনি ওই যে 0.1 এর যে ব্যবধানটা ওটা ঘুচাতে ১০ বছর সময় লাগে। ওটা হুট করে একটা ফাইন মর্নিং হয় না। সেই জন্য আমি বারবার বলতেছি যে এই দুটো স্পোর্টসকে টার্গেট করে আপনি এখন যারা এই স্পোর্টস গুলোতে ১২-১৪ বছরের বাচ্চা আছে এদেরকে নিয়ে লেগে পড়ে যান। ওয়ার্ল্ড লেভেলের কোচ আনেন, তাদের এক জায়গায় রাখে, তাদের থাকা খাওয়ার ব্যবস্থা করেন, তাদের সব সুযোগ সুবিধা দেন, গড়ে তোলেন। গড়ে তোলেন আমি কথা দিচ্ছি। আগে এটা আমি Facebook স্ট্যাটাসে লিখছি, পত্রিকায় লিখছি যে আমি কথা দিচ্ছি। আপনি যদি ১০ বছর ১২ বছর পরে একটা পদক না পান, এই দুটো ইভেন্ট মিলায় তাহলে মানে কি বলব? আমার জীবনের তো মূল্য নেই। আমার ফাঁসিতে চড়ায় দেন। আপনি ১২ টা বছর এরকম একটা ফাউন্ডেশন করে চেষ্টা করেন। দেখেন আমাদের এই ২ টা স্পোর্টস একটা টিকায় রাখছেন আমাদের ডিফেন্সের লোকজন, শুটিংটা। ওনাদের মূলত ওনাদের যে অথরিটি, ওনাদের যে যোগ্যতা, ওনাদের যে সুযোগ সুবিধা সেটা দিয়ে শুটিংটা টিকে আছে। বাকি কারোর কোনো অবদান নাই। এইটাতে আমরা ওনাদের প্রতি বরং কৃতজ্ঞ থাকতে পারি যে ওনারা এখানে শুটিং করার সুযোগ করে দেন। বা সাধারণদেরও শুটিং শিখান। এভাবে চলতেছে আমাদের শুটিং। যে গল্ফ আমাদের এত কিছু এনে দিচ্ছে। আমাদের সেনাবাহিনী টিকায় রাখছে খেলাটা। কারণ সেনাবাহিনীর বড় কর্মকর্তারা গল্ফ খেলার ওখানে গিয়ে যারা ক্যাডেট কাজ করে ওরা গল্ফ শিখে আমাদের সম্মান এনে দেয়। আমাদের আর্চারি এই যে যেটা শেষ পর্যন্ত টিকিটের অভাবে যেতে পারল না। এটা টিকে আছে একটা লোকের কারণে। কাজী রাজীবউদ্দিন আহমেদ চপল। চপল ভাই বিভিন্ন ফেডারেশনের সংগঠক হিসেবে কাজ করছেন এবং ক্লাসিক জামানার সংগঠক। বরে খেয়ে বনের মোষ তাড়ানোর সংগঠক। একসময় কিউট বেশ বড় একটা কোম্পানি ছিল। এখনো বড় কোম্পানি। একসময় বিরাট শিল্পপতি ছিল একসময় বিরাট শিল্প প্রতিষ্ঠান ছিল কিউট। সেই শিল্প প্রতিষ্ঠানের মালিকদের একজন। ফলে উনি নিজের সম্পত্তি উড়ায় এই আর্চারিকে ধরে রাখছেন। দীর্ঘদিন ধরে গত প্রায় ২০ বছর ধরে আর্চারি নিজেই ধরে রাখছেন। দেখবেন স্পন্সর সবসময় কিউটই হয়। বেশিরভাগ ক্ষেত্রে। ফলে এই যে বাংলাদেশ আর্মি টিকায় রাখছে গল্ফকে, ডিফেন্সের বাকিরা মিলে টিকায় রাখছে শুটিংকে, আর চপল ভাই টিকায় রাখছে আর্চারিকে। এই জায়গায় আমাদের অবদানটা কি? এই যে এত বেসরকারি প্রতিষ্ঠান, এত বিজ্ঞাপনদাতা প্রতিষ্ঠান, এত বড় কর্পোরেট হাউস এদের অবদানটা কি? এখন এরা তো লাফ দিয়ে পড়বে না। ইনিশিয়েটিভটা গভর্নমেন্টের নিতে হবে। আজকে এই যে ৬ টা ছেলে টিকিটের অভাবে যুব চ্যাম্পিয়নশিপে যেতে পারল না। এই লজ্জাটা রিসিভ করি আমরা। এই লজ্জাটা সরকার থেকে রিসিভ করি, আমরা বেসরকারি পর্যায়ে রিসিভ করি সবাই মিলে এখনই আমি বলি যে প্রতিটা দিন হাই টাইম এবং প্রতিটা দিন আমরা মিস করতেছি। প্রতিটা দিন ট্রেন ছেড়ে যাচ্ছে। আর বেশি সময় নাই। এরপরে উৎসাহ হারায় ফেলবে ছেলেপেলেরা। এখনই বসে একটা কমিটি করে দেন। কমিটি এরকম একটা সার্চ কমিটির মতো করেন যে ৫ টা কর্পোরেট প্রতিষ্ঠান আর সরকার মিলে একটা ফাউন্ডেশন করেন। ওখানে কয়েকশো কোটি টাকা ইনভেস্ট করেন।
করে আমাদের একটা অলিম্পিক পদকের দিকে নিয়ে যান। নতুবা এই লজ্জার রেকর্ডটা থেকে নাম না মুছলে চলতেছে না। যে সবচেয়ে বেশি মানুষের কোন সেই দেশ যাদের অলিম্পিক পদক নাই? এই প্রশ্নটার উত্তর দেখলে লজ্জায় মাথা নিচু করে থাকতে ইচ্ছে করে। অথচ আমরা এতটা অযোগ্য না। এই অযোগ্য আমাদের বানায় রাখেন না। দয়া করে ব্যাপারটা সমাধান করেন। সবার জন্য শুভকামনা থাকলে সবাই ভালো থাকবেন।